পল্লবিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ। দেশের ইতিহাসে সবচেয়ে কম সময়ে বিচার কাজ শেষে দেয়া হচ্ছে চাঞ্চল্যকর এই মামলার রায়। আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করবেন। রামিসা হত্যাকাণ্ডের ২০ দিন বিচার শুরুর ৭ দিন এবং মাত্র ৪ কার্যদিবসের শুনানি শেষে এই রায় হচ্ছে। এর আগে গেল বৃহস্পতিবার উভয় পক্ষের চূড়ান্ত যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়। সেদিন দেশের বিচারিক ইতিহাসে নজির রেখে সবচেয়ে কম সময় শুনানি শেষে রায়ের দিন ঠিক করা হয়। রায়ের সর্বোচ্চ সাজা চেয়েছেন রামিসার আইনজীবীরা। আর আসামিপক্ষের আইনজীবী সোহেলের যাবজ্জীবন ও তার স্ত্রী স্বপ্না আক্তারের স্বল্প মেয়াদের সাজার আবেদন জানিয়েছেন। গত ১৯ মে পল্লবীতে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয় শিশু রামিসাকে। এই মুহূর্তে আদালতে আছেন সহকর্মী আশিক মাহমুদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আশিক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় কখন দেয়া হবে? রায় ঘোষণাকে ঘিরে আদালত পাড়ায় নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? রায় ঘোষণার সময় নির্ধারণ করা হয়েছে 10টার পর, অর্থাৎ আমরা ধারণা করছি যে রামিসা হত্যা এবং ধর্ষণ মামলার রায়টি বেলা 11টা থেকে 12টার মধ্যে ঘোষণা করা হবে। এই ঢাকা মহানগরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে এই রায় ঘোষণা হবে। দেশের ইতিহাসে সবচেয়ে অল্প সময়ে এই রায় হতে যাচ্ছে। এটি একটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং রাষ্ট্রের কাছে, অর্থাৎ রাষ্ট্রের জনগণের কাছে একটি যুগান্তকারী দৃষ্টান্ত হতে যাচ্ছে যে একটি ধর্ষণ এবং হত্যা মামলা, অর্থাৎ একটি শিশুকে নির্মমভাবে ধর্ষণ করে তার শিরচ্ছেদ করে তাকে হত্যা করা হয়েছে। এই নির্মম ঘটনার রায় হতে যাচ্ছে খুবই অল্প সময়, মাত্র 4 কার্যদিবস বিচার হয়েছে এবং 4 কার্যদিবস বিচার কার্যের পরেই কিন্তু এই আজকে 7 তারিখ রায়ের জন্য দিন ধার্য করা আছে। আমরা জানি যে এই ঢাকা মহানগরের শিশু নির্যাতন সহিংসতা নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মাসরুর সালেহির আদালতে আজকে রায় ঘোষণা হবে। কিছুক্ষণ আগেই এই মামলার যে 2 আসামি, অর্থাৎ প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না, দুজনকেই আদালতে নিয়ে আসা হয়েছে। তাদেরকে আদালতের হাজতখানায় রাখা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো তাদেরকে এজলাসে তোলা হবে এবং তারপরে আসলে রায় ঘোষণার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। একটু জানাতে চাই যে এই যে হত্যা মামলাটি, অর্থাৎ রামিসা হত্যা এবং ধর্ষণের যে মামলাটি, এটি আসলে শুরু থেকেই আমাদের এই যে মামলার যে কার্যক্রম সেটি দেখভাল করছেন এবং আদালতে যে শুনানি হয়েছে সে বিষয়টিও দেখভাল করছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ। আমরা একটু মাইনুল মারুফের সাথেও কথা বলার চেষ্টা করব। যে মাইনুল মারুফ, আপনি তো এই আদালতের যখন শুনানি হয়েছে, মাত্র 4 কার্যদিবস শুনানি হয়ে একটি রায় হতে যাচ্ছে, নিশ্চয়ই এটি যুগান্তকারী সিদ্ধান্ত এবং ইতিহাস হতে যাচ্ছে বাংলাদেশের। তো সেই জায়গা থেকে আসলে আপনি শুনানিতে আসলে ছিলেন, সাক্ষ্য গ্রহণ দেখেছেন, একদিনে 16 জনের সাক্ষী হয়েছে। একটু জানতে চাই কেমন ছিল সেই পরিবেশ, বিচার প্রক্রিয়া সম্পর্কে একটু বলবেন। আসলে এবারের যে ঘটনাটি ঘটেছে, এইরকম নৃশংসতার ঘটনার আমি কিন্তু এর পূর্বে কোনোদিন সাক্ষী হইনি। ওই দিন কোর্টে যে বিষয়গুলো ঘটেছে, তার বাবা মা যখন ঘটনা বর্ণনা করছিল, তার প্রতিবেশীরা যখন ঘটনা বর্ণনা করছিল, তখন কোর্টের ভেতরে যে যারা ছিল, আইনজীবী থেকে শুরু করে সাংবাদিক, মোটামুটি যারা ছিল ওখানে প্রত্যক্ষদর্শী, সবাই কিন্তু কান্না করেছে। এরকম একটি ঘটনা যে ঘটতে পারে, কেউ যে করতে পারে, এটা কেউ কারো মাথায়ও আসেনি। আমরা দেখেছি যে বেশ কয়েকজন সাংবাদিকের কিন্তু ওই ঘটনার বর্ণনা করে লাইভ দিতে কান্নার কয়েকটি ঘটনাও কিন্তু আমরা দেখতে পেয়েছি। মানে এই ধরনের ঘটনা এর আগে এমন নির্মমতা কিন্তু মানুষের চোখে পড়েনি এবং এই যে 16 জনের সাক্ষীর মধ্য দিয়ে কিন্তু অনেকটা এস্টাবলিশড হয়ে যায় যে এই ঘটনা কিভাবে ঘটেছিল। এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি যে মূল আসামি সোহেল, সে নিজেও কিন্তু বলেছে যে সে অপরাধী, অর্থাৎ সে মাপ চেয়েছে দেশের কাছে, বিচারকের কাছে এবং তার পরিবারের কাছে। কিন্তু মাপ চাইলেই তো আর একটি ঘটনা তো আর সম্পূর্ণভাবে শেষ হয়ে যায় না, তার তো সাজা তো পেতে হবে। এবং সে যেই ঘটনাটা ঘটিয়েছে, তার নিজেরও সে বলেছে একটি সন্তান আছে, সেই জায়গা থেকে সে কিন্তু তখন কিন্তু মূল্যায়ন করেনি। সে কিন্তু রামিসাকে ধর্ষণ করে নৃশংসভাবে হত্যা করেছে। এমন একটি ঘটনার সরকারও কিন্তু বেশ দ্রুত উদ্যোগ নিয়েছে। মাত্র 20 দিনের মধ্যে একটি ঘটনা ঘটার 20 দিনের মধ্যে বিচারিক কার্যক্রম শেষ করে আজ কিন্তু রায় হবে এবং এটি কিন্তু বাংলাদেশের বিচার বিভাগের জন্য একটি ইতিহাস। এর পূর্বে যে মামলাগুলো হয়েছিল তার মধ্যেও বেশ কয়েকটি ছিল, যেমন আসিয়া হত্যা মামলার কথা যদি আমি বলি, সেই মামলাটি মাত্র বেশি দিন না, সেই মামলাটিও খুব দ্রুতই সমাধান হয়েছিল 14 কার্যদিবস। আর অপরদিকে এই মামলাটি যদি আমরা একদম বিচার শুরুর প্রথম দিন আনা থেকেও ধরি, 7 দিনের মধ্যে কিন্তু এই মামলাটি টোটালি বলা যায় যে বিচার কার্যক্রম শেষ হয়েছে। এবং আজ
যদি রায় হয় সব মিলে হয়তো 8 দিন লাগতে পারে, যে একটি মামলা সম্পূর্ণরূপে বিচার শেষ হয়ে গেল মাত্র 8 দিনে। এটি বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি যুগান্তকারী অধ্যায় হিসেবে কিন্তু রচিত হলো। মারুফ, একটু জানতে চাই আপনার কাছে যে এই যে আসামিরা তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তারা কিভাবে এই ঘটনা ঘটিয়েছে সেটি বলেছে আদালতের সামনে এবং তারা দায় স্বীকার করে ক্ষমাও চেয়েছে। কি মনে হয় আসামিদের কি সাজা হতে পারে? রাষ্ট্রপক্ষ তো বলেছে যে সর্বোচ্চ সাজা তারা আশা করছে, রামিসার পরিবারও চায় যে সর্বোচ্চ সাজা হোক এবং দৃষ্টান্ত স্থাপন হোক। আপনার কাছে কি মনে হয় কি কেমন রায় হতে পারে? যেহেতু রায়ের বিষয়টি সম্পূর্ণ আদালতের এখতিয়ার, তারপরেও যদি আমি বলি ঘটনা নির্মমতা এবং আদালতের সাক্ষীদের জবানবন্দি সব কিছু মূল্যায়ন করে আমি প্রত্যক্ষদর্শী হিসেবে আমার মনে হয়েছে এই ঘটনা হয়তো আসামিরা সর্বোচ্চ সাজাই পেতে যাচ্ছেন। এবং স্বপ্নার ক্ষেত্রে যদিও আসামি পক্ষের আইনজীবী বলেছেন তার 7 বছরের কারাদণ্ড চেয়েছেন কারণ সে সহায়তাকারী ছিল প্রমাণ লোপাটে, সেই ক্ষেত্রে আদালত কিন্তু আদালতে যখন এই মামলায় আত্মপক্ষ সময় ছিল আসামি পক্ষের, সেদিন একটি কথা বলেছিলেন যদি দোষ প্রমাণিত হয়, আসামিদের দোষ প্রমাণিত হলে যে মূল আসামি সোহেল যেই সাজা পাবেন স্বপ্ন একই সাজা পাবেন। অর্থাৎ সোহেলের যেই ঘটনা ঘটিয়েছে তার সহায়তাকারী হিসেবে স্বপ্নও কিন্তু একই সাজা পেতে চলেছেন। এটা কিন্তু আদালতের ভাষা অনুযায়ী। কাজে আমরা বলতে পারি যে সর্বোচ্চ সাজাই হয়তো আজকে আসতে চলেছে, যদিও আর কিছুক্ষণ পরই হয়তো আমরা দেখতে পাবো যে আসলে কি সাজা হচ্ছে। আপনার মনে হচ্ছে যে বিচারিক কার্যক্রম বা আদালতের ভাষ্য এবং আসামিদের যে স্বীকারোক্তি তাতে এবং ঘটনার যে নির্মমতা তাতে মনে হয় যে আসামিরা সর্বোচ্চ সাজা পেতে যাচ্ছে? এটি সারা দেশের মানুষেরও একটি প্রত্যাশা যে আসামিরা যেন সর্বোচ্চ সাজা পায়। তবে একটি বিষয় যে একদিনে আমরা জানি যে 4 কার্য দিবসে এই মামলার রায়ের দিন ধার্য হয়েছে, একদিনে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয়েছে আদালতের যে বিচার কাজ চলাকালীনের জন্য আদালতের যে ঈদের যে ছুটি সেটিও আসলে বাতিল করা হয়েছিল। মানে আপনার কাছে কি মনে হয়েছে আদালত যখন এই মামলা পরিচালনা করেছে, সাক্ষ্য গ্রহণ হয়েছে, খুব কি বেশি তাড়াহুড়া হয়ে গেছে নাকি আসলে স্বাভাবিকভাবেই এই মামলার সাক্ষ্য গ্রহণগুলো শেষ হয়েছে? আসলে যে আদালতে বিচার হচ্ছে এটি কিন্তু দ্রুত বিচার ট্রাইব্যুনাল, অর্থাৎ এখানে কিন্তু দ্রুত বিচার করার জন্যই কিন্তু এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এবং যে সাক্ষীদের যাদের সাক্ষ্য গ্রহণ হয়েছে আমরা দেখেছি যে সাক্ষ্য গ্রহণে কিন্তু কোনো সমস্যা হয়নি। 16 জন সাক্ষী দিয়েছেন এবং ঘটনা যা ঘটেছে একজাক্ট তাই কিন্তু তারা তুলে ধরেছেন। এই ক্ষেত্রে তাড়াহুড়ার বিষয়টি থাকলেও একদিনেই হয়তো তারা সময় নিয়েছেন, হয়তো অন্যান্য ক্ষেত্রে একদিন আজকে 10 মিনিট হলো আবার পরদিন আবার 10 মিনিট হলো এই বিষয়টা থাকে, কিন্তু একদিনেই সবার নিয়েছেন। এই ক্ষেত্রে যে তাড়াহুড়ার বিষয়টি বলা হচ্ছে বিষয়টা কিন্তু ওইরকম না। আমরা দেখতে পাই যে সবার একটু সময় নিয়ে সবারই কিন্তু সাক্ষ্য গ্রহণ হয়েছে, হয়তো একটু সময় বেশি লেগেছে, একটা দিন বেশি লেগেছে, কিন্তু আমরা যদি দিনের হিসেব করি সেই সুবাদে কিন্তু দ্রুতই কিন্তু এই বিচারটি কিন্তু হচ্ছে। এই ক্ষেত্রে তাড়াহুড়ার বিষয় নেই, সবকিছু কিন্তু আমরা দেখেছি যে আদালতের থেকে আইন অনুযায়ী কিন্তু হয়েছে। একটু জানাতে চাই যে 17 জন সাক্ষীর মধ্যে 16 জন সাক্ষী কিন্তু ইতিমধ্যে সাক্ষ্য দিয়েছে আদালতে এবং আসামিরা যারা রয়েছেন তারাও কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন, অর্থাৎ তারাও দায় স্বীকার করেছেন। তার মানে হচ্ছে এই যে রামিসাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার শিরুচ্ছেদ করা হয়েছে, নির্মমভাবে তাকে যে হত্যা করা হয়েছে, এই ঘটনায় আসামিরা যে স্বীকারোক্তি দিয়েছে এবং সাক্ষীরা যে সাক্ষ্য দিয়েছে আদালতে, সবকিছু মিলিয়ে আসলে সন্দেহাতীতভাবে প্রমাণ হয়ে গেছে যে এই সোহেল রানা এই ঘটনা ঘটিয়েছে। ধর্ষণের পর প্রমাণ লোপাটের জন্য আসামি ভুক্তভোগী রামিসাকে গলা কেটে হত্যা করেছে এবং সে কিন্তু পালিয়ে গিয়েছিল এবং তারপরে তার স্ত্রীকে গ্রেপ্তার করার পরে নারায়ণগঞ্জ থেকে ঘটনার দিনই পুলিশ তাকে গ্রেপ্তার করে এবং পরদিন তাকে যখন আদালতে নিয়ে আসা হয় সে নিজেই কিন্তু দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন এবং তারপরে এই ঘটনার 5 দিনের মধ্যে ঢাকা মহানগর পুলিশ তারা আদালতে চার্জশিট দেওয়ার পরেই কিন্তু এই বিচার কার্যক্রম শুরু হয়। তো আমরা আসলে এই আদালত প্রাঙ্গণে রয়েছে। ধন্যবাদ এবং মাইনুল মারুফ এবং আশিক মাহমুদ, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আদালত প্রাঙ্গণে রয়েছেন, নিশ্চয়ই এই বিষয়ে পরবর্তী সংবাদ সংযোগে আমরা আবারও আপনাদের সঙ্গে যুক্ত হব, দর্শকদের আপডেট জানাবো। দর্শক, পল্লবীর শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করবেন। এই বিষয়ে সবশেষ খবরাখবর নিয়ে দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে আমাদের 2 সহকর্মী যুক্ত ছিলেন।